পৃথিবী থেকে ৫১,৪০০ কিলোমিটার দূরত্বে ছিল ভারতের চন্দ্রযান ৩। ঠিক তখনই ভারতের বিজ্ঞানীরা ব্যবহার করলো ওই টেকনিক যা এক ঝটকাতেই ৮০,০০০ কিলোমিটার দূরে পাঠিয়ে দিল ভারতের চন্দ্রযান ৩কে। আর একটা মাত্র পদক্ষেপের পর চাঁদের হাইওয়েতে অগ্রসর হবে ভারতের মিশন। কিন্তু এখন ধীরে ধীরে বাড়ছে চ্যালেঞ্জ। বন্ধুরা, চন্দ্রযান ৩ থেকে এমন একটা খবর সামনে এসছে যেটা শুনে আপনিও হয়ে যাবেন আশ্চর্য। চন্দ্রযান ৩ এখন চতুর্থ পর্ব সফলতাপূর্বক অতিক্রম করে ফেলেছে, যেখানে চন্দ্রযান ৩ এর অরবিট এখন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। বন্ধুরা, ইসরোর বিজ্ঞানীরা আবারও একবার কিছু সেকেন্ডের জন্য চালু করেছিল চন্দ্রযান ৩ এর ইঞ্জিনকে। তারপর দেখতে দেখতেই নতুন ক্রান্তি এসে যায়। মিশন তার রাস্তা পরিবর্তন করে ফেলে, অর্থাৎ এর সাথে এখন পৃথিবীর দূরত্ব ৫১,৪০০ কিলোমিটার থেকে বেড়ে ৮০,০০০ কিলোমিটারের বেশি হয়ে গেছে। এখন ইসরোর পরবর্তী টার্গেট একে পৃথিবী থেকে ১,০০,০০০ কিলোমিটার দূরত্বে পাঠানো। বন্ধুরা, ইসরোর বিজ্ঞানীরা এমন কিছু করেছে যেটা শুনে আপনিও হয়ে যাবেন হতবাক। বন্ধুরা, চাঁদের পথে আসা খতরনাক সংকটের মধ্যে ইসরো এমন কিছু করেছে যা দেখে গোটা বিশ্বই হয়ে গেছে আশ্চর্য। তো বন্ধুরা, ইসরো এমন কোন জিনিয়াস মাইন্ড গেম খেলেছে যেটা নাসাকেও ভাবতে বাধ্য করে দিয়েছে? আর বন্ধুরা, ইসরো চন্দ্রযান ৩কে যে সোনালী চাদর পরিয়ে রেখেছে সেটা মাঝ রাস্তায় এখন কি কাজ করছে, এই বিষয়ে আমি আপনাদের এই ভিডিওতে বলতে চলেছি। সবার আগে আপনাদের ইসরোর নতুন পদক্ষেপের কথা জানিয়ে দিই। বন্ধুরা, আপনারা নিজেরাই ইসরোর এই গ্রাফিক্সে দেখতে পাচ্ছেন চন্দ্রযান ৩ চতুর্থ অরবিটের পর এখন কোথায় যাচ্ছে। বন্ধুরা, আবারও একবার এর অরবিটকে পরিবর্তন করা হবে, তারপরেই শুরু হবে সব থেকে ঝুঁকিপূর্ণ যাত্রা। বন্ধুরা, ইসরো এখন যে কাজ করেছে সেখানে যদি বিন্দুমাত্র ত্রুটি হয় তাহলে এই সম্পূর্ণ মিশনই হতে পারে বরবাদ। বন্ধুরা, এখানে মিলি সেকেন্ডের খেলা চলছে, আর এখানে ইসরো খুব ভেবে ভেবে পা ফেলছে। কিন্তু বন্ধুরা, ইসরো বলেছে এই যান সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে, আর এটা সুরক্ষিতভাবেই অগ্রসর হচ্ছে। এখন আরো একবার ইঞ্জিন ফায়ার করার পর চন্দ্রযান ৩ চাঁদের রাস্তায় লম্বা লুনার ট্রান্সফার ট্র্যাজেক্টরিতে চলে যাবে। এই রাস্তায় পৃথিবী এবং চাঁদের মধ্যেকার হাইওয়ে। বন্ধুরা, ইসরো বলেছে এই সময় আর্থ বাউন্ড অরবিট ম্যানুভারিং হচ্ছে। এর মানে হলো পৃথিবীর চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই চন্দ্রযান ৩ এর কক্ষপথকে পরিবর্তন করানো হচ্ছে, যার পরে ইসরোর বিজ্ঞানীদের টার্গেট রয়েছে যে তারা ৩১শে জুলাইয়ের মধ্যে চন্দ্রযান ৩কে ১,০০,০০০ কিলোমিটার দূরত্বের অরবিটে পাঠাবে, যাতে তারপর হাইওয়েতে পাঠানোর জন্য একটা স্লিং শট মারতে হবে, যাতে সেটা লুনার ট্রান্সফার ট্র্যাজেক্টরিতে ৫ দিনের যাত্রার জন্য অগ্রসর হয়ে যায়। তারপর বন্ধুরা, ৫ই বা ৬ই আগস্ট চন্দ্রযান ৩ চাঁদের অরবিটে পৌঁছানোর চেষ্টা করতে থাকবে। যদি একবার চাঁদের গ্র্যাভিটিতে মিশন প্রবেশ করে ফেলে তাহলে পথ অনেকটাই সহজ হয়ে যাবে, একটা বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু যদি অরবিট ধরতে সক্ষম না হয় তাহলে চন্দ্রযান ৩ চাঁদের পেছনের দিকে আরো চলে যাবে। বন্ধুরা, আর সেই পরিস্থিতিতে অবস্থা আরো খারাপ হয়ে উঠতে পারে, অর্থাৎ যদি ইসরো মিলি সেকেন্ডের কোনো ত্রুটি করে ফেলে তাহলে পুরো মিশনই হতে পারে বরবাদ। কারণ বন্ধুরা, চাঁদের হাইওয়ে থেকে চাঁদের অরবিটে পৌঁছানো চন্দ্রযান ৩ এর জন্য অনেক কঠিন কাজ হবে। আর বন্ধুরা, এটাই ইসরোর বিজ্ঞানীদের জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু ইসরো এর আগেও সফলতাপূর্বক এই কাজ সম্পূর্ণ করেছে, আর এইবারও টিম পুরো কনফিডেন্সের সাথে এই কাজ করছে। তারা তাদের প্রপালশন মডিউলকে চালু করে একে চাঁদের কক্ষপথে ঠেলে দেবে। এর মানে হলো চাঁদ থেকে ১০০ কিলোমিটার উঁচুতে, অর্থাৎ ১০০x১০০ কিলোমিটারের কক্ষপথে ধীরে ধীরে চন্দ্রযানকে পাঠানো হবে, যেখানে ১৭ই আগস্ট প্রপালশন মডিউল চন্দ্রযান ৩ এর ল্যান্ডার রোভার থেকে সেপারেট হয়ে যাবে। আর যখনই এই মডিউল আলাদা হয়ে যাবে তখনই ল্যান্ডার এবং রোভারকে ১০০x৩০ কিলোমিটারের কক্ষপথে প্রেরণ করা হবে। বন্ধুরা, এই অরবিটে আনার জন্য চন্দ্রযান ৩কে ডিবুস্টিং করতে হবে। এর মানে হলো এর গতিকে কমাতে হবে। এর জন্য চন্দ্রযান ৩ যেই গতিতে অগ্রসর হচ্ছে তার ঠিক বিপরীত দিকে একে পাঠানোর কাজ করতে হবে। বন্ধুরা, এই কাজ ২৩শে আগস্ট হবে। টেরর টাস্ক বলা হচ্ছে, অর্থাৎ লাস্ট ১৫ মিনিটে যখন চন্দ্রযান ল্যান্ড করার চেষ্টা করবে সেটা সেই টেরর টাইম হবে। আর এখান থেকেই শুরু হবে ল্যান্ডিং এর প্রসেস, আর এটাই হলো বিপদের আসল সময়। যদিও বন্ধুরা, এই মুহূর্তের জন্য ইসরো
ইসরো প্রথম থেকেই তৈরি হয়ে বসে আছে। অনেক লোকের মনে হয় এই কাজ চুটকি বাজানোর মতোই সহজ, কিন্তু বন্ধুরা বাস্তবতা একটু বোঝার চেষ্টা করুন, অযথা গালমন্দ করবেন না। এটা ইসরোর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর আমাদের ইসরোর বিজ্ঞানীদের ওপর পূর্ণ আস্থা রয়েছে। ভারত আগেও বহুবার অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, তাই সিচুয়েশন যতই কঠিন হোক ভারতীয় ট্যালেন্টের ওপর আমাদের সবার ভরসা রয়েছে। ইসরোর বিজ্ঞানীরা কিভাবে পদে পদে মিশনের ওপর নজর রাখছে যাতে আমাদের চন্দ্রযান একদম সুরক্ষিত থাকে। বন্ধুরা, ইসরো যা কিছু করছে সেটা কিন্তু সহজ কাজ মোটেও নয়। বন্ধুরা, চাঁদে অবতরণ করা বা চাঁদ পর্যন্ত পৌঁছানোর আগে এই সময়টাও ইসরোর সামনে অনেক সমস্যা নিয়ে আসছে, যেগুলো আমাদের চন্দ্রযান ফেস করছে। সমস্ত প্রতিকূলতাকে পার করে সুন্দরভাবে এগিয়ে চলেছে। কিন্তু বন্ধুরা, আসলে সেই সমস্যাগুলো কি, এগুলো আপনাদের জেনে নেওয়া উচিত। বন্ধুরা, মহাকাশে যখনই কোনো মহাকাশযান বা স্যাটেলাইট মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে যায় তখনই পৃথিবীর গ্র্যাভিটি তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু এ থেকে বাঁচতে বা এটাকে পার করার জন্য যানকে প্রায় 40,233 কিলোমিটার প্রতি ঘন্টার গতিকে ক্রমাগত মেনটেন করতে হয়। আর ইসরো যা কিছু কমান্ড দিচ্ছে সেটা সেই গতিতেই চলা চন্দ্রযানকে দিচ্ছে। এর মানে হলো সামান্য একটু মিস্টেক হলেই সম্পূর্ণ খেলা মিলি সেকেন্ডের মধ্যে বদলে যেতে পারে। বন্ধুরা, আমাদের পৃথিবীর ওপর অ্যাটমসফিয়ার এবং ম্যাগনেটিক ফিল্ড যুক্ত প্রোটেকশন কবচ রয়েছে, কিন্তু তার ওপরে পৌঁছানো মাত্রই তাপমাত্রা একদম পরিবর্তন হয়ে যায়। এখন এই মুহূর্তে চন্দ্রযান যেখানে অবস্থান করছে সেখানকার তাপমাত্রা এমন রয়েছে যে দিনের বেলা তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি, আবার রাতের বেলা -100 ডিগ্রি সেলসিয়াসেও চলে যায়। আর এখন চন্দ্রযান 3 যদি এত আবহাওয়ার তারতম্য সহ্য করতে না পারে তাহলে অনেক সমস্যা দেখা দিতে পারে। যদিও এই সমস্যার সমাধান ইসরো প্রথমেই করে দিয়েছে। বন্ধুরা, এই মহাকাশে প্রকাশের গতিতে সব অ্যাটমিক পার্টিকেলস ঘুরে বেড়াচ্ছে, যাকে আপনারা সিম্পলি রেডিয়েশনও বলতে পারেন। এগুলো যখন কোনো মিশনের সঙ্গে ধাক্কা খায় এবং ভেঙে যায় তখন এ থেকে নির্গত হয় সেকেন্ডারি রেডিয়েশন পার্টিকেলস, যেটা মিশনের অনেক বড় ক্ষতি করতে পারে। বড় কথা হলো সূর্যের মধ্যে সোলার বিস্ফোরণ হতেই থাকে। এটা অনেক সমস্যা তৈরি করে, কারণ এর অনেক রেডিয়েশন আমাদের পৃথিবী পর্যন্ত আসে না, কিন্তু মহাকাশে এটা তাণ্ডব চালিয়ে দেয়। এ থেকে নির্গত হওয়া চার্জ পার্টিকেলস স্পেসক্রাফটকে বরবাদ পর্যন্ত করে দেয়। বন্ধুরা, এই ম্যাগনেটিক তুফান বা সোলার তুফানের জন্য অনেক মহাকাশ যান বা স্যাটেলাইট ধ্বংস পর্যন্ত হয়ে গেছে। যদিও বন্ধুরা, ইসরোর চন্দ্রযানের ওপর যে সোনালী চাদর দেখছেন সেটা এই সমস্যার থেকে বাঁচানোর জন্যই লাগানো হয়েছে, যাতে এই সমস্ত তীব্র চার্জ পার্টিকেলস কোনো ক্ষতি না করতে পারে। বন্ধুরা, শুধু তাই নয়, মহাকাশে ধুলো থাকে যাকে স্পেস ডাস্ট বলা হয়। আর এটা আমাদের পৃথিবীর ধুলোর মতো না, এটা কসমিক ডাস্ট। যদি এটা স্পেসক্রাফটের সঙ্গে ধাক্কা খায় তাহলে সেটা প্লাজমাতে কনভার্ট হয়ে যায়। এই সময় মিশনের গতি বেশি থাকায় কোন রকম ধাক্কা অনেক বড় সমস্যার সৃষ্টি করতে পারে। বন্ধুরা, এর থেকেও বড় সংকট কিন্তু মহাকাশে রয়েছে, আর সেগুলো হলো নিষ্ক্রিয় স্যাটেলাইট, উল্কা পিণ্ড এবং অনেক পাথরের ধাক্কা। গত কিছু বছরে পৃথিবীর চারিদিকে স্যাটেলাইটের বন্যা এসে গেছে, বিশেষভাবে সেই স্যাটেলাইট যেগুলো এখনো ইনঅ্যাক্টিভেট রয়েছে। এই স্যাটেলাইট ক্রমাগত পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। এ থেকেও চন্দ্রযান 3 এর অনেক সমস্যা রয়েছে। বন্ধুরা, 2009 সালে ইরিডিয়াম স্যাটেলাইটকে এরকমই একটা ধাক্কা ধ্বংস করে দিয়েছিল। চন্দ্রযান 3 এর জন্য এগুলো বড় সমস্যা। এর চেয়েও বড় একটা সমস্যা হলো ভুল অরবিটে এন্ট্রি। বন্ধুরা, যদি চন্দ্রযান কোনোভাবে ভুল অরবিটে চলে যায় তাহলে তাকে সঠিক পথে আনতে অনেক সময় এবং শক্তির প্রয়োজন হবে, আর এমনটা হলে মিশনের সম্পূর্ণ টাইম টেবিলই পরিবর্তন হয়ে যাবে। এর ফলে বাজেটের ওপর অনেক প্রভাব পড়তে পারে, জ্বালানির কমতিও দেখা দিতে পারে, অর্থাৎ এটা চাঁদে পৌঁছানোর আগেই বিপদের সম্মুখীন হতে পারে। যদি এটা অরবিট ধরতে সক্ষম না হয় তাহলে এটা মহাকাশেই চিরকালের জন্য হারিয়ে যাবে। যেমনটা আপনারা দেখেছেন অনেক স্যাটেলাইট মহাকাশের মধ্যে নিখোঁজ হয়ে গেছে। বন্ধুরা, চন্দ্রযান 3 এর এত দীর্ঘ যাত্রার সময় দ্রুতগতি আবহাওয়ার তারতম্য, রেডিয়েশন এবং ভুল কামান্ড একসাথে অনেক কিছুই মিশনের ওপর প্রভাব সৃষ্টি করতে পারে, যা থেকে এর পেলোডও বরবাদ হতে পারে। এর ফলে পৃথিবীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে বা এটা কাজ করা বন্ধ করে দিতে পারে। বন্ধুরা, চন্দ্রযান 3 এর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চাঁদের অরবিটে এন্ট্রি, তারপর সেখান থেকে ডার্ক সাইড অর্থাৎ সাউথ পোলে অবতরণ করাই সবচেয়ে বড় সংকট। তবে বন্ধুরা, এইবার চাঁদে অবতরণ করার জন্য চন্দ্রযান 3 তে বড় পরিবর্তন আনা হয়েছে। ভারতের বিজ্ঞানীরাও পুরোপুরি তৈরি রয়েছে। তবে বন্ধুরা, এগুলো শুনে আবার বেশি ভয় পাবেন না। মনে রাখবেন, মিশন যতই
যতই কঠিন হোক দায়িত্ব যোগ্য মানুষদের ওপর থাকলে জয় ঠিক আসবেই। একজন ভারতীয় হিসাবে চিন্তা আমারও হচ্ছে, তবে আমি সম্পূর্ণ আশাবাদী চন্দ্রযান 3 এর সাফল্য নিয়ে। ইসরোর বিজ্ঞানীদের ওপর আমার কিন্তু পূর্ণ আস্থা রয়েছে। কথায় আছে না, ভয়ের আগে জয় আছে। শুধু আমাদের এক মনে ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। কমেন্ট পড়ে বুঝতে পারি একদল সবসময় তৈরি থাকে ভারতকে ছোট করার জন্য। তবে কি জানেন তো, শকুনের অভিশাপে কখনো গরু মরে না। সেই সমস্ত পাপিষ্ঠদের জানা উচিত কোটি কোটি মানুষের প্রার্থনা কখনো বিফল হয় না।